ক্ষমতায় যেতে পারতাম না, সমর্থন দেওয়ার তোমার দরকার কি? তুমি এত লোভী কেন? শুধু এর কোথায় ক্রাইসিস, ওর কোথায় ক্রাইসিস, নিজের সুযোগ সন্ধানী হয়ে যাও কেন? পরিস্থিতি যা হতো তাই হতো সাংবিধানিকভাবে, সমস্যার তো কিছু ছিল না। আবার 94 সালে দেখেন ব্যাকা করে কি করলো, এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার। এটা নাকি গোলাম আজমের এজেন্ডা, সব কিছু ওদের গোলাম আজমের এজেন্ডা। হ্যাঁ, তারপরে কি করলো দেখেন, তারা আওয়ামী লীগের সাথে বাড়ি ঘর সব পুরালো, আমাদের আগুন দিল, সন্ত্রাস করলো। একবারে যেখানে আওয়ামী লীগ নেই সেখানে জামাত একচিটিয়াভাবে করছে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ জেলায় জামাত একচিটিয়াভাবে করছে। তারপরে দেখেন 96 কি হলো, আবার সুরসুর করে পানি অমক টমক করে বিএনপির পাশে এসে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে আবার কি হলো, 2001-এ যখন আমরা আসলাম তখন তারা আবার মন্ত্রিত্ব নিল। আবার দেখেন বেকা আঙ্গুল আবার দেখালো। আবার 2008-এ 1-11 আসলো, আবার বেকা হয়ে আমাদের সমালোচনা শুরু করলো। ওনারা সৎ, আমরা দুর্নীতিবাজ, ইয়ানতের নাম করে চান্দা করো, চান্দা নাও সারা পৃথিবীর মানুষের কাছ থেকে। এটা হচ্ছে রিক্সাওয়ালার কাছ থেকেও ছাড় দেয় না ওরা, 10 টাকা ইয়ানতের পাশে বাধ্যতামূলক জান্নাত দেওয়ার নাম করে। এটা চাঁদাবাজি না, এটা বেহেস্তের নামে হচ্ছে টাকা আদায়, এটা চাঁদাবাজি না। আর পার্টির প্রোগ্রাম করতে গেলে কোনো ব্যবসায়ী, কোনো অর্থবিত্তওয়ালা মানুষকে যদি বলা হয় যে ভাই আমার এই প্রোগ্রামটাতে আপনি একটু ফান্ড করেন, তাহলে আমারটা হয়ে গেল চাঁদাবাজি। একেবারে পেপার পত্রিকার শিরোনাম হয়ে গেল চাঁদাবাজি। আজকে জামাত তো নতুন চাঁদাবাজ না, ওরা জন্মলগ্ন থেকে মানুষের কাছে চাঁদাবাজি করে ইয়ানতের নাম দিয়ে। আপনাদের যে এই অনৈক্য বা এই যে বিভেদ, এখন এই অনৈক্যগুলো সরকার তো উস্কে দিচ্ছে, এই সুযোগে কিন্তু দেখেন 13 তারিখে কিন্তু আওয়ামী লীগ সেই পথ এবং সেই পথেই হচ্ছে সরকার হাঁটছে। আওয়ামী লীগ কিন্তু 13 তারিখে একটু নানানভাবে একটি কর্মসূচি তারা ঘোষণা করেছে। আপনাদের এই অনৈক্যের সুযোগে শেখ হাসিনা বা আওয়ামী লীগ তো আবার অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে আসছে না? দেখেন ঐক্য আর অনৈক্য, ঐক্য আর অনৈক্য। শেখ হাসিনার সাথে তাদের লোকজনের সাথে জামাতই সবার আগে পিরিত দিছে। দেখেন তাদেরকে আমরা শেল্টারে রেখেছি, অমক করেছি তমক করেছি। পরোয়ার সাহেব ঠিক ওই ওবায়দুল কাদেরের মতো তার বডি ল্যাঙ্গুয়েজ আর বক্তৃতা, আবু তাহের আর পরোয়ারের সাহেব। দেশবাসী এখন ওবায়দুল কাদের নাই এটা মনে হচ্ছে না। দ্বিতীয় ওবায়দুল কাদের বাংলাদেশের সামনে হাজির হয়েছে, একটা পরোয়ার আর একটা হচ্ছে আবু তাহের সাহেব। উনারা যে বড় বড় কথা বলে, আমাদের সাথে 2008-এর পার্লামেন্টে 2টা এমপি ছিল, একটা বক্তৃতা রাখছে জামাতের পক্ষে, একটা বক্তৃতা রাখছে হেফাজতের পক্ষে, একটা বক্তৃতা রাখছে ফাঁসি নিয়ে। শিশির মনির বড় বড় কথা বলে, আজকাল টকার, দেশ জাতিকে জ্ঞান দিচ্ছে। শিশির মনি কোন ফাঁসি নিয়ে টকশো আসছে, কোন ফাঁসির বিরুদ্ধে লগত আইনগত বিষয়গুলো, ত্রুটি বিচ্যুতিগুলা উপস্থাপন করে কোন টকশো করছে? আমাদেরকে করা লাগছে, আমাদেরকে করা লাগছে। আজকে আমাদের সাথে বেইমানি করার আগে এই শিশির মনির আর আবু তাহের আর হচ্ছে এই পরোয়ার এবং জামাত ইসলামদের নিজের মুখটা আয়নায় ভালো করে দেখতে হবে। হ্যাঁ, 12 বছর 15 বছর ওদের ফাঁসি নিয়ে আমরা কথা বলছি। জি আপা, আপনার কাছ থেকে শুনবো জাহিদ ভাই, বিএনপি এবং জামাতের যে এই দুটি বৃহৎ স্টেক 24-এর, এতে তো সন্দেহ নেই কোনো। এই স্টেকের মধ্যে যখন এইরকম কাদা ছোড়াছড়ি বা দূরত্ব, মাঝখান থেকে আওয়ামী লীগ অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে আসছে কিনা? আওয়ামী লীগ খুব প্রাসঙ্গিক হবে না, তবে যতটা সুযোগ তো নেওয়ার চেষ্টা করবে নিশ্চয়ই। এবং অলরেডি তারা কিন্তু মাঠে সেভাবে একদম। আমি এই দুই দলের মধ্যে যতটুকু যাচ্ছে, যে পরিস্থিতি হচ্ছে, আমি এতটা না হলেই ভালো। তবে এই দুই দল অনেক অসাধারণ সম্পর্কে থাকবে এটাও মনে করার কোনো কারণ নেই। পোস্ট 5 আগস্ট এই মুহূর্তে রাজনীতির মাঠে যেহেতু আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, জামাতের পর বিএনপির পর জামাতই আছে। যদিও আমি জানি না, মানে অনেকে খুব মনে করেন জামাতের লোকজনের বিরাট স্বপ্ন, এটাকে খোয়াবই বলা যায়, খোয়াব দেখেন তারা নাকি নির্বাচনে জেতার জন্য ফাইট দিয়ে। খোয়াব এবং স্বপ্ন তো একই, একটা আরবি একটা বাংলা। নিশ্চয়ই, তারপর খোয়াবের একটা আলাদা টোন আছে, তো তাই বললাম। তো খোয়াব দেখছেন, এটা আমি মনে করি না, তাদের সংখ্যা অনেক ছোট, কিন্তু তারপরও তারা দ্বিতীয় প্রধান সোফার মনে হচ্ছে। ফলে তাদের মধ্যে ফাইটগুলো থাকবে, কম্পিটিশনগুলো থাকবে। আর আমাদের মতো দেশে গণতান্ত্রিক কালচার এখনও তো খুব বেশি উন্নত হয়ে যায়নি, ফলে সেটা মাঝে মাঝে ঝগড়াঝাটির পর্যায়েও যাবে। কিন্তু আপনি যেটা বলছেন এটা একটু অ্যালার্মিং, যে পরস্পরের বিরুদ্ধে এখন মনে হচ্ছে অনেক বেশি কঠোর হয়ে পড়ছে, মানে এনিমিজ মাই ফ্রেন্ড, এই ধরনের পরিস্থিতি। এই থিওরিতে কিন্তু চলে যাচ্ছে। এখন এই পরিস্থিতির যদি তৈরি হয়, আপনি একেবারেই সঠিক বলেছেন যে এখন এই ডামাডোলের মধ্যে আওয়ামী লীগের সুযোগ নেওয়ার প্রবণতা বাড়বে। কারণ খুব স্বাভাবিক, দুটো দল যখন প্রচণ্ড রকম পরস্পরের সাথে শত্রুতার মতো জায়গায় চলে যায়, তখন আমাদের কতগুলো মূলগত জায়গায় যে চিন্তা ছিল যে আওয়ামী লীগ যাতে এখানে খুব ভালো ট্র্যাকশন না পায়, কিন্তু কি হলো, যে আপা বলছিলেন, হুইচ ইজ ভেরি রাইট, জামাতের লোকজন আওয়ামী লীগের নেতাদেরকে শেল্টার দিচ্ছে শুধুমাত্র এখন বিএনপির সাথে। বিএনপি জামাত যখন মুখোমুখি হয়ে যাবে, আমি আপনাকে একটা তথ্য দেই, এটা আমি আপনার চ্যানেল থেকে এই জিনিসটা একটু চেক করতেও আমি অ্যাপিল করব, আপনাদের তো নিউজ যদি হয়। এখন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে, জামাত কয়টা মামলা করেছে? জামাতের লোকজন, এই জিনিসটা তদন্ত হওয়া দরকার আছে, কারণ তারা দাবি করছেন তারাও নির্যাতিত হয়েছেন, কিন্তু 14-15 একটা মুভমেন্ট হয়েছিল, এরপর থেকে এই 10 বছর তারা আসলে কিছুই করেন নাই। জি, এ বিষয়ে আলোচনা শুনবো, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আর কাবিল প্রশ্নগুলো সহজ, নিচ্ছি আরও একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক, বিরতির পর আবারও ফিরলাম আর কাবল প্রশ্নগুলো সহজ যাচ্ছে আলোচনায়। জাহিদ ভাই, যে আলোচনায় ছিলাম বিরতির আগে, আমরা ছিলাম যে বিএনপির টুডে অর টুমরো এক ধরনের এতে তাদের পারস্পরিক যে সংকটের জায়গাটার কথা বলছি, মানে এটা থাকবে, এটা পরস্পরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, সমালোচনা করবে। খেয়াল করবেন খুব দ্রুতই 5 আগস্টের পর জামাতের আমির বিএনপি কোথায় কোথায় কি কি অনিয়ম দুর্নীতির সাথে জড়াচ্ছে সেগুলো নিয়ে কথা বলেছে। বিএনপি ৭১-কে সামনে এনেছে, খুব স্বাভাবিক। বিএনপির যিনি প্রতিষ্ঠাতা তিনি জামায়াত ইসলামের আমির তো বলেছেন আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিয়েছি, সেটি বলেছেন। ঠিক একই সাথে বিএনপি তো আনবেই, তো রাজনীতিতে পরস্পরের যে দুর্বলতা আছে সেগুলোকে সামনে আনবে, সেগুলোর মাধ্যমে। ঠিক এই সময় দেখেন আপনি 13 তারিখে আওয়ামী লীগের এই প্রোগ্রামটি নিয়ে আপনি কিন্তু এক ধরনের ভয়ের আমি খুব ভয় পাই না, কিন্তু আমি ওই যে কথাটা বললাম, আপনি সুযোগ দেবেন কেন? যখন আপনার আলোচনার স্কোপ আছে, আলোচনা হচ্ছে, এমনকি অভিযোগ আছে যে এই সরকার জামাতকে ডাকছে না, আলোচনায় ডাকছে, অনেক বেশি গুরুত্ব দিয়ে ডাকছে, কথাবার্তা হচ্ছে, সবকিছু চলছে, ইনফর্মালি সরকার কথা বলছে। এখন আপনি এই কর্মসূচিগুলো, সকল কর্মসূচিগুলো দেওয়ার মাধ্যমে আসলে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। একটা পপুলার পারসেপশন এরকম আছে, ইতিহাসে প্রথমবারের মতো তো জামাত এত বেশি ক্ষমতা পেয়েছে। 2001-06 40-50 জন মন্ত্রীর মধ্যে 2 জন জামাতের মন্ত্রী ছিল, পার্সেন্টেজ কত? আর এখন আমরা ধরে নিলাম এই সরকারের উপরে 3টা দলের বেশ প্রভাব আছে, বিএনপির আছে, জামাতের আছে, এনসিপির আছে। কেউ কেউ বলে জামাতের প্রভাব সর্বোচ্চ। যদি সমানও হয়, জামাত কিন্তু 1/3 সরকারের উপরে বিভিন্ন পদে বিভিন্ন জায়গায় তার নিয়ন্ত্রণ আছে। তো নির্বাচন যত পেছানো যেতে পারে, তার এই ক্ষমতায় থাকার আনন্দ সে তত উপভোগ করতে পারবে। এটা তার একটা টু সাম এক্সটেন্ট। জামাত কি তাহলে অনধিকার চর্চা করছে? জামাত তো অনধিকার চর্চা করেনি, তারা তো স্টেক এই অভ্যুত্থানের। না, অভ্যুত্থান যখন শেষ হয়ে গেল, আচ্ছা স্টেকের কথা যদি বলেন, একটা দীর্ঘ আলোচনা আছে, আমি অত আলোচনা করব না। ছোট্ট দুটো কথা বলি। 14 সালের পর থেকে জামাত আর কোথাও ছিল না। শেখ হাসিনাকে ক্রমাগত চ্যালেঞ্জ করে গেছে, এবং শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করতে করতে দুর্বল করে রেখেছে আসলে কে? বিএনপি। আমি প্রায় বলি কম্বোডিয়ার মতো হয়ে যায় না বাংলাদেশ। কম্বোডিয়াতে যেটা হয়েছে, শেখ হাসিনার প্ল্যান সেটা ছিল। ওখানকার প্রাইম মিনিস্টার হুন সেন 26-27 বছর ক্ষমতায় থেকে তার ছেলেকে ক্ষমতায় বসিয়ে এখন শান্তিতে ওখানেই আছেন। শেখ হাসিনাও তাই চেয়েছিলেন, হয় নাই কেন? শেখ হাসিনা কম্বোডিয়া বানাতে পারে নাই কেন? হুন সেন কম্বোডিয়াতে প্রধান যে বিরোধী দলটাকে ভেঙে দিতে পেরেছিল। বাংলাদেশে বিএনপি 10 বছর ক্রমাগত চ্যালেঞ্জ করে গেছে। স্টেকের আলাপ শুধু জুলাই না, এটা খুব ভুল কথা। একটা দুটো ব্যাপার আছে, আমাদের একটা লম্বা সংগ্রামের ইতিহাস আছে। আমরা 71 সালে একটা মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু আমাদের লড়াই না 52 থেকে শুরু হয়েছিল। সো এটা লম্বা সংগ্রামের ইতিহাস, আপনি যদি বাদ দেন আপনি ইতিহাস বোধ নাই আসলে। সো বিএনপির স্টেকের সাথে জামাতকে প্যারালাল করার মধ্যে খুব বড় শয়তানি আছে। জুলাইতে অনিবার্যভাবেই জামাতের স্টেক ছিল, বিএনপির জামাতের চেয়ে বেশি স্টেক ছিল আমি মনে করি।